হীরক রাজার দেশে নামে একটা সিনেমা হয়েছিল, দেখছেন কেউ? যারা দেখেন নাই তারা একবার দেখে নিয়েন। কলকাতার একটা সিনেমা, খুব নাম করছিল। সিনেমার মূল গল্প হইল একটা রাজ্য, সেই রাজ্যের রাজা হীরক রাজা, ওনার যা ইচ্ছা তাই করেন, ওনার যা ইচ্ছা তাই করেন, মানে ছবি দেখলে হাসতে হাসতে মরিয়া যাবেন আপনারা। তো যারা দেখেন নাই তা করে আরও সোজা করে কয়ে দিই আমি, মগের মুল্লুক তো বুঝেন না, মগের মুল্লুক মানে যার কোনো জবাবদিহিতা নাই, যে যা খুশি করতেছে, যে যার ইচ্ছা কথা বলতেছে, চলছেই। আমরা বোধহয় হয় হীরক রাজার দেশে আছি মানে বাংলাদেশ, আর নয়তো মগের মুল্লুকে আছি। কেন এই কথাগুলো বলতেছি বন্ধুরা, সকাল থেকে জিদ দিয়ে আমার শরীরটা ফাইটে যেতেছে, বিশ্বাস করবেন। এই যে বলতেছে ওনারা বলে ঈদের সময় লটারি করব, লটারি করে সিনেমা রিলিজ করবো, ওনারা সিনেমা নিয়ে লটারি করব। পৃথিবীর ইতিহাসে এইটা কোনো দিন হয় নাই, এইটা ওনারা কইরা দেখাবেন। হীরক রাজার দেশ বা এটা মগের মুল্লুক। আপনি করে কইতেছি, যারা করতেছেন বা চেষ্টা করতেছেন, এই লাইনে যায়েন না, পালাইবার পথ পাইবেন না। ওই 17 সালের সাকিব খান কিন্তু এখন নাই, এখন 24 সাল। এমন আগুন জ্বালাইব সাকিবের পোলাপান, সাকিবিয়ানরা, পালাইবার পথ পাইবেন না। এই সমস্ত আজগবি চিন্তা ভাবনা টোটাল মাথার থেকে বাই করে দেন। আসলে তো আপনারা ব্যবসা করার জন্য এরা করতেছেন, তাই না? বোঝা যায় ব্যবসাটা কিরকম বন্ধু, একটু আপনাদের বুঝাইয়া বলি। এই যে চলচ্চিত্র শিল্পে যখন ছবি রিলিজ হয়, এটা নিয়ম ছিল প্রথম থেকেই যে আপনি সিনেমা রিলিজ করবেন, আপনি সেন্সর সার্টিফিকেট নিয়ে জমা দিবেন। এটা ডেট দিবে আপনাকে, প্রতি সপ্তাহে 2টা করে সিনেমা রিলিজ হবে। 3 নাম্বার সিনেমা রিলিজ করতে পারবে না কেউ, কারো কোনো ক্ষমতা নাই, কারণ প্রযোজক সমিতি তখন খুব স্ট্রং ছিল, পারতো না কেউ। আর ঈদের সময় ওপেন ছিল। তো ওই 2টা করে সিনেমা যখন রিলিজ, তখন কিন্তু অনেকেই ব্যবসা করছে। কি ব্যবসা করছে জানেন? আমি একটু বুঝাই কই আপনাকে। মনে করেন মিস্টার চদু একটা সিনেমা বানাইছে, যে সিনেমার কোনো ভ্যালু নাই, কোনো আর্টিস্ট নাই, ওটা জীবনেও সিনেমা হলে চলবে না, কেউ নিবেও না। উনি এই মিস্টার চদু যে একটা ডেট বুক করে ফেলাইছে, মনে করেন 17ই সেপ্টেম্বর। এর আগে উনি খবর নিছেন 17ই সেপ্টেম্বরে কার সিনেমা রিলিজ হইতেছে। খবর নিয়ে যদি দেখে যখন বড় ছবি রিলিজ হইতেছে, ওই ছবির ডেটটা নিয়ে আনে। মনে করেন আমি একটা সিনেমা বানাইছি, আমি রিলিজ করবো 17ই সেপ্টেম্বর, এটা বাজারে ওইটা গেছে, আমার ছবি শেষ, কিন্তু আমি সার্টিফিকেট পাইনি, ডেট নিতে পারি নাই। এই মিস্টার চৌধু যখন শুনবো যে 17ই সেপ্টেম্বর তো স্বপন সেবেরই বড় ছবিটা আইতেছে, আমি ডেটটা খায়া ফেলাই, সেই ডেটটা নিব। তো একটা ডেট নিয়ে নেবো, মনে করেন মে মাসে, সেপ্টেম্বরের ডেট তো পাবেই সে। তারপর তো আরেকটা ডেট থাকে, তখন এই মিস্টার যদুকে খুঁজে বেড়াবে। এরকম আরেকটা চদুকে না আছে, যার ছবিও জীবনে রিলিজ হইব না, সিনেমা বলে চলবো না, 15-20 লাখ টাকা সিনেমা বানাইছে। এই সিনেমাটা কোনোদিন রিলিজ হবে না। এই চদু যে যদুরে কইব তোর সিনেমাটা ওই 14ই সেপ্টেম্বর স্বপন সেবের ডেটের মধ্যে এন্ট্রি করো। বলে কেন ভাই, আমি তো রিলিজই করব না, বেটা কর না, তোরা মাল পাওয়াই দিব। তো চদুর পরে যদুও যে 14ই সেপ্টেম্বর ব্লক করে দেবে। এখন আমি যখন সিনেমা নিয়ে গেলাম 14ই সেপ্টেম্বর, মানে সেন্সার সার্টিফিকেটের পরে আমার সমিতি বলে দিল নো, 2 ছবি বুকড। কারণ আমি তো আগের থেকে ভাই প্ল্যান করে আসছি, ছবি রিলিজ করুম, সমস্ত কিছু রেডি, আমার তো ছবি রিলিজ করতে হবে। আমার ছবি বিরাট ছবি, আমি অনেক টাকা খরচ করে সিনেমা বানাইছি, মানে তৎকালীন সময় 1.5-2 কোটি টাকা খরচ করছি। বা আমার ছবিতে আর্টিস্ট সাকিব খান, কিন্তু দিতে পারবো না, কারণ ওই যে চদু আর যদু 2টা ডেট নিয়ে নিচ্ছে। এখন আমি কী করুম? এখন আমি হয়ে গেছি মধু। এখন আমি যে চদুরে আর যদুরে খুঁজুম, খুঁজে কবো ভাই আপনারা যে কোনো একটা ডেট সেরা দেন। চদু কব না ভাই, আমার দ্বারা সম্ভব না, আপনি যদুর লয়ে কথা কন। এরা 2টা কিন্তু প্যাক্ট করছে চদু আর যদু, এরা রাজি হয় না। তারপরে একটা টাকা পয়সা দিয়া 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ যাই হোক দিয়া এই চদু বা যদু একজন ডেটটা ছেড়ে দিল, আমি ঢুকে গেলাম। রিলিজের সময় আমি একলাই থাকলাম, কারণ চদুর ছবিতে রিলিজ হবেই না, আর টাকাটা ভাগ করে খাইলো চদু আর যদু। এই ধান্দা শুরু হয়েছে এখন। এরা মানে তুফানরে তো আটকানির চেষ্টা চলতেছে বহুদিন যাবত। আপনারা জানেন গুলশান সিনেমায় কেটা টিজার নাকি চালাইছে, এটা নিয়ে তুফানরে তলব করবে, যার জন্য রায়ান রাফি এখন আর কোনো গান টান দিতেছে না, কারণ বুঝা ফেলাইছে যে এর পিছনে শত্রু লেগে গেছে। গান টান দিব, ওইটা কেউ না কেউ কোনো সিনেমা হলে চালাইয়া রিপোর্ট করে দিব। মানে তুফানরে আটকানির জন্য এমন চেষ্টা চলতেছে। আমি আপনাকে বলতেছি সাবধান হয়ে যান, এইবার কিন্তু আর বাঁচার কোনো উপায় নাই। আবারও বলতেছি, এটা 2017 সন না, এটা 24 সন। সারা দেশে যে সাকিবিয়ানরা আসে না, আপনি করে একদম ছিল্লা ফেলাইব। এখন কথা হচ্ছে যে আসলেও কি এই কথাটা সত্য কিনা, এই কথাটা কে বলছে? আমরা কিন্তু এখনও কোনো দায়িত্বশীল লোকের মুখ থেকে শুনি নাই। দায়িত্বশীল বলতে দেখেন 18 সংগঠনের নেতা যারা আছে, তারা হইল খোরশেদ আলম খসরু, কাজী হায়াত,
তারপরে মনে করেন শিল্পী সমিতির সভাপতি বর্তমান মিশা সৌদাগর, আর খসরু হইল 18 সংগঠনের প্রযোজক সমিতির থেকে আসছে, সে হলো মূল আহ্বায়ক। তার মুখ থেকে আমি এখনও শুনি না, কিন্তু আমি অন্যান্য পাতি নেতাদের মুখ থেকে শুনতেছি। খসরুকে আমি ফোন করছিলাম, খসরুকে আমি ফোন করছিলাম বেশ কয়েকবার, সে ফোনটা পিক করে না, তবে সে আমাকে ফোন ব্যাক করবে, তখন আসলে জানতে পারবো আসল ঘটনাটা কী। তবে অনেকেই বলতেছেন বা আমিও বুঝতেছি আসল ঘটনা কিছুই না। আসল ঘটনা হয় ওই ব্যবসা করবে, কিছু চদু আর যদুর কিছু সিনেমা আছে, এটা এনে অ্যানলিস্টেড করে রাখবে ঈদের জন্য, তারপরে চদুর আর যদুরের টাকা দিয়ে তুফান আসবে। এটাও হইতে পারে, আবার এইটাও হইতে পারে যে তারা এই কথাগুলো যে বলছে এগুলো না বুঝা বলছে। কারণ লটারি করে সিনেমা রিলিজ এটা জীবনেও বাংলাদেশে হওয়া সম্ভব না। ধরে নিলাম অনেকগুলো সিনেমা পড়ছে, এবার লটারি হলো 4টা সিনেমা রিলিজ হইব, তুফানের নাম উঠে নাই। আপনাকে তো হল মালিকরাই খায় ফেলাইব, হল মালিকরা ছেড়ে দিব যে আমরা কোন হল মালিক চাইবো যে তুফান রিলিজ না হোক। এগুলো কি কইতাছেন আপনারা? আমরা তো কিছুই বুঝতেছি না। আপনাদের নিয়ে মানুষ ব্লগ করতেছে, আপনারা কোনো প্রতিবাদও করতেছেন না, আপনারা বলতে আছেন না না এগুলো ভুয়া কথা। বলেন নইলে যে আপনাদেরকে যেভাবে কাটটা ছিললে লবণ দিতেছে, মানিজ্যত কিছু থাকবো না, একদম মানিজ্যত সব চলে যাব। আর তুফানের পিছনে যারা লাগছেন তাদেরকে বলতেছি এইবার কিন্তু আর সেটা হবে না। সাকিবিয়ানরা এমন খেপা খেপছে যে পুরো দেশের মধ্যে আন্দোলন শুরু করে দেবো। সিনেমা নিয়ে এত বড় আন্দোলন আপনারা কোনোদিন দেখেন নাই। তাছাড়া তাদের পাশে আছে সিনেমা হলের মালিকরা, বাংলাদেশ প্রদর্শক সমিতি, মানে যারা সিনেমা হল চালায়, তারাই এখন বর্তমানে সবচেয়ে বড় রিকগনাইজড এবং একাত্মতা আছে একমাত্র সংগঠন। এই সংগঠনের পিছনেও লাগেন না আপনারা, কারণ 18 সংগঠনের তেমন কোনো কার্যক্রমই নাই। আর যেহেতু ঈদের সময় কোনো বাধা নাই, সেখানে 18 সংগঠন কেমন করে লটারি করে? মানে এই 18 সংগঠন তো ভাই এই মাস 2 আগে হুব্বা রিলিজ করছে 3 নাম্বার সিনেমা হিসাবে, পার্সেল আটকাইতে। যখন ওই যে সাইমনের একটা সিনেমা রিলিজ হয়েছিল আমার মনে নাই, যে কারণে সাইমন শিল্পী সমিতির থেকে চলে গেলো, হুব্বা আমদানি কত সিনেমা রিলিজ করলো 3 নাম্বার সিনেমা হিসাবে। তখন আপনারা কোথায় ছিলেন মিয়া ভাইরা? তখন আপনারা কোথায় ছিলেন? বাংলাদেশে তো কোনোদিনই 2 সিনেমার পরে 3 সিনেমা রিলিজ হয় না, কিন্তু হুব্বা রিলিজ করে দেখাই দিছে। তা আপনারা যদি চ্যালেঞ্জ করেন তাহলে এই সাকিবিয়ানরাও চ্যালেঞ্জ করবে, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতিও চ্যালেঞ্জ করবে, আপনারা হেরে যাবেন। আর সবচেয়ে বড় কথা হলো আমি টাকা দিয়ে সিনেমা বানাইছি, আইন আছে, ঈদে কোনো লিমিটেশনস নাই, আমি রিলিজ করব যদি সিনেমা হল পাই, আমারে কে আটকাইবো? আটকানি কোনো রাস্তা আছে? এই সমস্ত ফালতু কথা কেন বলেন? আমি এখনও বুঝতেছি না বন্ধুরা, কে এই কথাটা বলছে, কোত্থেকে কথাটা আসলো, এবং কথাটা কি কোনো শর্ট থেকে আসছে কিনা, না একদম কোনো অনুষ্ঠানে আইসা 18 সংগঠনের নেতা হিসাবে নেতৃবৃন্দর কাছ থেকে কথাটা আসছে। পাতি নেতাকে কথা আমরা শুনি না। নেতৃবৃন্দ বলতে একটা কথাই বুঝলাম, শিল্পী সমিতির প্রেসিডেন্ট, 18 সংগঠনের আহ্বায়ক, পরিচালক সমিতির প্রেসিডেন্ট, এরা হলো মূল। এদের কেউর মুখে আমি এখনও শুনি না। আপনারা যদি কেউ শুনে থাকেন আমার ক্লিপটা পাঠাইবেন। তারপরেও আমি খসরুকে বারবার নক করতেছি আসল ঘটনাটা শোনার জন্য। এখন আপনারা যে যেমনি লাগেন রে ভাই, তুফানরে আটকাইতে পারবেন না। আর তুফান যদি কোনো কারণে রিলিজ করতে না পারে, এই যে শত্রুতা শুরু করছেন, পুরা ইন্ডাস্ট্রি তছনছ হয়ে যাবে। সাকিব খান এবার এমন কিছু করবে যে আপনারা পায়ের তলে মাটি খুঁজে পাইবেন না। যারা করবেন, আমি কারো নাম বলতেছি না, আমি 18 সংগঠনের কথাও বলতেছি না, XYZ কারো কথা বলতেছি। যদি ধরা খায় যে অমুক, যে আমি মনে করেন আমি করছি, ধরা খাইলাম, আমারে কাইটটা চিল্লা লবণ লাগাই দিব। কারণ তুফান আমাদের দেশের একটা প্রেস্টিজ। তুফান যেভাবে আলোড়িত হয়েছে, তুফান সারা বিশ্বে এর আলো ছড়ায় ফেলাইছে ভাই। আমি কয়দিন আগে মালটা গেছিলাম, ওইখানেও তুফান নিয়ে পোলাপান আলোচনা করে। আমি একটা ব্লগ বানাইছি, পরে দিচ্ছি। এই যে অপকর্মগুলো শুরু হয়েছে, আগে ট্রেলার নিয়ে, এখন এইটা নিয়ে, কি করবেন লাইগা আপনারা? আরে সিনেমা যদি ভালো হয় আপনারা আটকাইতে পারবেন? আর রায়ান রবি যে টিজার দেখাইছে, এরপরে কি আপনারা এই ছবিটা আটকায় রাখতে পারবেন? রায়ান রবি তো আরও কিছু দেখাইতো, কিন্তু এই কিছু শত্রুর জন্য, এই শত্রু কারা তাদেরকে চিহ্নিত করতে হবে। হ্যাঁ, ওদেরকে ধইরা চিহ্নিত করে ওদেরকে সাজা দিতে হবে। এই শত্রু কারা? কিছু শত্রু লাগছে। সাকিব খানের পিছনে সারা জীবনই লাগা আছে রে ভাই। সাকিবরে উঠতে না দেওয়ার জন্য একটা মহল আছে, এবং এরা দিন দিন সংঘবদ্ধ হচ্ছে। এরা বুঝা ফেলাইছে যে সাকিবরে আমি একা আটকাইতে পারবো না, বা সাকিবরে আমরা 2 জনে আটকাইতে পারবো না, বা সাকিবরে আমরা 3 জনে আটকাইতে পারবো না। পুরা ইন্ডাস্ট্রি লাগতে হবে সেই 17-18-র মতো। সেই দিন ভুলে যান,
সেই দিন বাঘে খাইছে, সেই দিন বাঘে খাইছে রে ভাই। এখন সাকিবের কেউ আঙ্গুল দিবেন তার খবর আছে। আমি কাউরে দোষারোপ করে কথা বলতেছি না, কেউ তার নিজের গায়ে মাখাবেন না। আমি শুধু একটা কথা বলছি যে এই যে আপনারা একটা বাজারে চাউর করছেন, একটা কথা যে বা যারাই করছেন এটাকে উইথড্র করেন এবং তুফানের পিছনে লাইগেন না। আপনারা কেউই তুফানের পিছনে লাইগেন না। বেটা একটা ভালো সিনেমা বানাইছে শাকিব খানের, এটা নিয়ে অনেক আশা আছে, দর্শক মহলে ভরসা আছে, প্রদর্শক মহলে ভরসা আছে। আমি কি করতে পারব বলেন? বন্ধুরা, অনেক কথা বলার ছিল কিন্তু কিছু বাধ্যবাধকতা থাকার কারণে বললাম না। শুধু এইটাই বললাম, একটা মহল তুফান নিয়ে ব্যবসা করতে চেয়েছে, মানে নিজে চদু আর মধু বুক করতে চেয়েছে ডেট, তাদের সিনেমা দিয়া মাল কামাইব। আরেকটা মহল তুফানকে আসতেই দিবে না, কারণ তুফান আসলে একদম টর্নেডো হইয়া পুরো বাংলাদেশে সুনামি বয়ে দিবে। এটা তাদের সহ্য হচ্ছে না। কেন রে ভাই? শাকিব খান তুমগোর কারো ক্ষতি করছে? শাকিব খান তুমগোর কারোর দিছে? শাকিব খান তুমগোর নিয়ে কোনো রকম মন্তব্য করছে? ওই বেটা তো ওর কামলিয়া বয়ে রইছে। সোজা পাইছো? সোজা মনে করো না। সাকিব হন একলা না, সাকিব হন একলা না, সাকিবের পিছনে আছে লাখো লাখো সাকিবিয়ান। সুতরাং তোমরা যারা এগুলা করবা তাদের কপালে দুঃখ আছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।